আজকে আমাদের চতুর্থ দিন। আর আমরা আজকে বেরিয়ে গেছি বৃন্দাবন থেকে সোজা মথুরার উদ্দেশ্যে। এই মথুরা থেকে আমরা যাব গোকুল, আর গোকুলের থেকে একদম ডাইরেক্ট চলে যাব আগ্রা। এটাই প্ল্যান আছে, দেখা যাক কী হয়। আর এই টোটাল প্যাকেজটা মানে মথুরা, গোকুল এবং আগ্রা পর্যন্ত আমাদেরকে যে গাড়িটা দিয়েছেন, সেই গাড়িটা আমাদের ভাড়া পড়লো 2250 টাকা, 2250। তো দেখতে দেখতে আমরা ফার্স্ট চলে এলাম মথুরায়। এই মথুরা হচ্ছে কৃষ্ণের জন্মস্থান। এই কৃষ্ণের জন্মস্থান, এই যে এটা যেটা দেখা যাচ্ছে, কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে দূর থেকে। আমাদের পেছন থেকে একটা গলি দিয়ে ড্রাইভার কোথা থেকে ঢুকিয়েছে আমি জানি না, সেখান থেকে বেশ অনেকটাই ফাঁকা ছিল, তাই অনেকটা কাছে পর্যন্ত আমাদের গাড়ি নিয়ে এসে সেখানে পার্কিং করেছেন। তো আমরা এখান থেকে জাস্ট হেঁটে হেঁটে বেরোচ্ছি। আর এর দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে, আর তার মধ্যে অবশ্যই যেটা না বললেই নয় তা হচ্ছে মথুরার প্যারা। এটা কিন্তু একটা দারুণ দারুণ টেস্ট। অবশ্যই যারা যাবেন তারা এই প্যারাটা অবশ্যই টেস্ট করবেন এবং বাড়ির জন্য নিয়ে আসবেন। বেশ সুন্দর খেতে, খুব ভালো লেগেছিল। আর এই হচ্ছে দেখা যাচ্ছে কৃষ্ণের জন্মভূমির যে মেন গেটটা, এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব। আস্তে আস্তে প্রচুর ভিড় বাড়ছে, তাও আমরা অনেক সকালে এখানে পৌঁছে গেছি। তারপরও দেখছি এতটা ভিড়, যত দেরি হবে আরও বেশি ভিড় হবে। তবে এখানে মোবাইল ক্যামেরা এসব কিছু অ্যালাউ নেই। মোবাইল ক্যামেরা বা সেলফি স্টিক এই ধরনের কিছু যদি থাকে, এগুলো সব জমা করে দিতে হয়। এই দিকে একটা দেখা যাচ্ছে আর ওই দিকে একটা দেখা যাচ্ছে, দুই দিকেই আপনারা মোবাইল টোবাইল এগুলো জমা করে দিতে পারবেন, সেই জায়গা আছে। সামান্য কিছু টাকার বিনিময়ে, বোধহয় 5 টাকা সম্ভবত নিয়েছিল পার মোবাইলে। এইভাবেই ওনারা একটা স্লিপ দিয়ে দেবেন, সেখান থেকে আপনারা ওই স্লিপটা দেখিয়ে আবার আপনাদের ওই মোবাইল টোবাইলগুলো কালেক্ট করে নিতে হয়। তো চলুন আমরা ভেতরে যাই, কিন্তু এখানে মোবাইল অ্যালাউ না ভেতরে, তাই হয়তো আর ভেতরের দৃশ্যটা দেখাতে পারবো না। কিন্তু এক অপরূপ দৃশ্য, দারুণ জিনিস, অবশ্যই মিস করবেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ যেখানে জন্মেছিলেন সেই জায়গাটা কিন্তু এখানে দেখানো হয়েছে। মানে আপনারা ভেতরে গিয়ে সেই জায়গাটা দেখতে পাবেন, মানে একটা দারুণ ব্যাপার। তো মোটামুটি আমরা ওখান থেকে সামান্য কিছু খাওয়া দাওয়া করে, সকালবেলার খাওয়া দাওয়া করে আমরা মথুরা থেকে চলে আসলাম গোকুলের উদ্দেশ্যে। আর এই এখন যেখানে আছি এটা হচ্ছে গোকুল। মানে এক অদ্ভুত লাগছে, রোমাঞ্চকর ব্যাপার। যেখান দিয়ে শ্রীকৃষ্ণ যাতায়াত করতেন, যেখান দিয়ে মাখন চুরি করে মানে দৌড়ে পালাতেন, যেখানে শ্রীকৃষ্ণ, রাধা বা তার সঙ্গী সখী সাথীরা মিলে সব দোল খেলা হতো, রং খেলা হতো, সেই সমস্ত গলি। এই সামনে যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের গাইড, মানে অ্যাকচুয়ালি ইনি পান্ডা, কিন্তু ইনি সুন্দরভাবে গাইড করে দিচ্ছেন কোথায় কি আছে, কোনখানে শ্রীকৃষ্ণ মাখন চুরি করে পালিয়েছিলেন, কোথায় শ্রীকৃষ্ণ রং খেলতেন, এগুলো সব ইনি দেখিয়ে দিচ্ছেন। আর এই দুপাশে যা দেখতে পাচ্ছেন এই ছোটোখাটো কিছু দোকানপাট আছে, আপনারা ছোটোখাটো কেনাকাটা করে নিতে পারেন এখান থেকে। এই যে গলিটা, এই গলিটা উনি বলছেন যে এই গলিটা হচ্ছে শ্রীকৃষ্ণ মাখন চুরি করে যখন যশোদা মা শ্রীকৃষ্ণকে তাড়া করতো, তখন শ্রীকৃষ্ণ এখান থেকেই পালাতেন। তো এইগুলো আমরা সব এই পান্ডা বা গাইডের মুখ থেকে আমরা জানতে পারছি। আর এই গাইড নিতে আপনাদের খুব বেশি খরচ না, মাত্র 50 থেকে 100 টাকার বিনিময়ে এনারা এই কাজটা করে থাকেন। আপনাকে চারপাশে ঘুরিয়ে দেখাবেন খুব সুন্দর করে, আপনারা একটা অবশ্যই গাইড নিয়ে নেবেন। এখানে দেখুন পান্ডাজি আমাদেরকে বোঝাচ্ছেন যে শ্রীকৃষ্ণ কোন ঘরটা কি করতেন। মানে মথুরাতে যখন জন্ম নেন শ্রীকৃষ্ণ, তারপরে যখন কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণকে যমুনা নদী পার করে নিয়ে আসা হয়েছিল, তখন কিন্তু এই ঘরটাতেই ওনাকে রাখা হয়েছিল। তো সেইটা হচ্ছে এইটা নন্দ বাবার ঘর। খুব একটা যে মানে পরিপাটি খুব সুন্দর সেরকম কিছু নয়, কিন্তু এর মানে একটা দর্শনীয় স্থান হিসাবে এর মাহাত্ম্য কতটা তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখি যে পান্ডারা কিন্তু বিভিন্নভাবে আপনাকে কিছু পুজো দেওয়ানোর চেষ্টা করবে, কিছু বলবে যে শ্রীকৃষ্ণের ঝোলা ঝুলিয়াও, এতে এত টাকা দিতে হবে, এতে অত টাকা দিতে হবে, এতে এই। তো সেইগুলো
আপনারা একটু সাবধানে একটু বুঝে শুনে ওনাদের সাথে কথা বলবেন, আর কিছুই না। বাকি এই সম্পূর্ণ মাহাত্ম্যটা আপনারা উপভোগ করুন। এইবার যেই জায়গাটা আমি দেখাচ্ছি এটাকে বলে হচ্ছে ঠাকুরানী ঘাট। মানে শ্রীকৃষ্ণকে বাসুদেব তার পিতা যখন কংসের কারাগার থেকে এই নন্দবাবার ঘরে নিয়ে এসেছিলেন তখন এই ঘাটটা পেরিয়ে এসেছিলেন। এই সেই ঘাট, ওই ওপারটা হচ্ছে মথুরা, আর ঠিক এইখান থেকে এই ঘাটটা পের হয়ে এইখানে এসেছিলেন গোকুলে। দেখুন কি অদ্ভুত লাগছে না? কিন্তু এই যে সাদা সাদা যে একটা ফেনা ফেনা দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা নদীর উপরে যে এই যে বয়ে চলেছে, এটা হচ্ছে দূষণ। এই যে বোটের কাছে যেগুলো দেখছেন পুরো মনে হচ্ছে যেন কাশ্মীর চলে এসেছে, বরফ, কিন্তু তা নয়। এগুলো জল দূষণ, কেমিক্যাল, এই সমস্ত কিছুর প্রভাবে এই রকম তৈরি হয়েছে। এই যে পান্ডা কৃষ্ণ ঠাকুর যেখানে থাকতেন সেটা দেখানোর পরে এখন নিয়ে যাচ্ছেন বলরামের ঘর দেখাতে। বলরামের ঘর দেখতে যেতে যেতে তার চারপাশে যে কি সুন্দর পরিবেশ সেগুলো আমরা উপভোগ করছি। আর সাথে সাথে এই পান্ডাজি আমাদেরকে বিভিন্ন জায়গায় কোথায় কি হয়েছিল সেগুলো বলতে বলতে নিয়ে যাচ্ছে। যাই হোক, ওনার কথা মতন আমরা ওনার পেছন পেছন বলরাম মন্দিরে প্রবেশ করলাম, এবং বলরাম মন্দিরের ভেতরেও যথারীতি ছবি তুলতে দেওয়া হয়নি। তারপরে ওনাকে 100 টাকা দক্ষিণা দিয়ে আমরা রমন রেতির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এই হচ্ছে রমন রেতি। রমন রেতির ওখানে গেলে আপনারা এরকম খুব সুন্দর একটা চিড়িয়াখানার মতন পরিবেশ দেখতে পাবেন, যার ভেতরে এরকম সব হরিণ খুব সুন্দর ঘোরাঘুরি করছে। দুঃখের বিষয়, আমাদের এই পুরো ট্যুরটার মধ্যে একটা সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার আমাদের সাথে এটাই ঘটলো যে রমন রেতির গেট বন্ধ হয়ে গেছিলো। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি যে রমন রেতি কিন্তু 12টা থেকে 4টে পর্যন্ত গেট বন্ধ থাকে, তাই রমন রেতির ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন না। এক্ষেত্রে আমরা অবশ্যই ড্রাইভারের দ্বারা কিছুটা মিসগাইড হয়েছিলাম, কারণ ড্রাইভারজি যদি আমাদেরকে ঠিকঠাক গাইড করতেন তাহলে অবশ্যই রমন রেতির আগে দেখে তারপরে আমাদের শ্রীকৃষ্ণের জন্মভূমিতে যাওয়া উচিত ছিল। কারণ শ্রীকৃষ্ণ জন্মভূমি সারাক্ষণই প্রায় খোলা থাকে, তাই রমন রেতিটা আগে দেখে শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখাটা উচিত ছিল। তো সেটা আমরা মনে হয় একটু মিসগাইড হলাম। এই হচ্ছে রমন রেতির গেট, দেখুন বন্ধ হয়ে আছে, আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। তবে আমাদের এই দুঃখ দেখে ওখানে যিনি গার্ড ছিলেন তিনি আমাদের একটু বড় উপকার করেছেন। তিনি আমাদের ভেতর থেকে রমন রেতির যে মাটি সবাই গায়ে শরীরে মাখে, তাদের সেই যে আনন্দ, সেই জিনিসটা উপভোগ করতে পারলাম না ঠিকই, কিন্তু সেই মাটি আমাকে কিছুটা এনে দিয়েছিলেন একটা বাটি করে। রমন রেতি দর্শন করে আমরা এখন এসেছি 84 খাম্বা দর্শন করতে। এই 84 খাম্বা কথিত আছে, এই যে 84 ক্রোশ, বৃন্দাবনের যে 84 ক্রোশ পরিক্রমা যারা করেন, আর এই 84 খাম্বা যদি কেউ পরিক্রমা করতে পারেন তাহলে কিন্তু এই 84 ক্রোশ পরিক্রমা সমান সমান। আমরা এই ভেতরের দিকে ঢুকছি, এখানে এক দারুণ পরিবেশ ছিল। চারিদিকে শুধু রাধা নাম, কৃষ্ণ নামের একদম হরে কৃষ্ণ হচ্ছে, আর সকলে মিলে হাত তুলে নাচছেন। এক দারুণ 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 পরিবেশ। এই হচ্ছে 84 খাম্বা। আমরা যদিও খাম্বাগুলো গুনে দেখিনি, কিন্তু এখানে 84টা খাম্বা রয়েছে। সেই সময় শ্রীকৃষ্ণ এবং তার সখা ও সখীদের নিয়ে এখানে লুকোচুরি খেলা করতেন। দেখুন সেই জায়গা। এই যে 84 খাম্বার বেশ কিছু খাম্বা দেখছিলাম অনেকটা ভাঙা ভাঙা। তো সেখানে আমি কোনো একজনকে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে ঔরঙ্গজেব যখন ভারতের এই সমস্ত শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে চালু করে বাকি সমস্ত কিছুর উপর আক্রমণ চালাচ্ছেন, তখন এই খাম্বার উপরে নাকি প্রচুর জহরত, হীরে জহরত, এই সমস্ত মণিমাণিক্য ছিল। সেইগুলোকে ঔরঙ্গজেব সব তুলেছে, এবং তোলার পরেও তাদের মনে হয়েছে যে এই খাম্বাগুলোর ভিতরেও বোধহয় কিছু দামি দামি জিনিস থাকতে পারে।
সেই কারণে বেশ কয়েকটি খাম্বা ঔরঙ্গজেব ভেঙে দেখেছিলেন যে তার ভেতরে কিছু আছে কিনা। মানে চিন্তা করে দেখুন, শ্রীকৃষ্ণের জন্মভূমি, যেখানে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, সেখানে ঔরঙ্গজেব সেই জন্মভূমি ভেঙে সেখানে একটি মসজিদ তৈরি করে দিয়েছেন। আর এই খাম্বাগুলো সে ভেঙেছে দেখার জন্য যে এর ভেতরে কোনো কিছু মণিমাণিক্য আছে নাকি। মানে কিভাবে আমাদের এই সমস্ত মানে কি বলবো মূল্যবান জিনিস কিভাবে ধ্বংস হয়েছে। চুরাশি খাম্বা দেখার পরে আপনারা যেখান থেকে বেরোবেন সেখানে এরকম কলাওয়ালা দেখবেন কলা বিক্রি করছে ওই হনুমানকে খাওয়াবার জন্য। এখানে হনুমান, গরু এসব আছে। তো আমিও খাওয়াবার চেষ্টা করেছিলাম, কিন্তু হনুমানগুলোর মনে হয় সব কলা খেয়ে খেয়ে পেট ভর্তি ছিল, একটাও আমার কাছে আসলো না। শেষ পর্যন্ত আমি কলা একটা গরুকে খাইয়ে দিলাম। যাই হোক, এই 84 খাম্বা দেখার পরে আমরা চলে গেলাম ব্রহ্মাণ্ড ঘাট দেখতে। সেই ব্রহ্মাণ্ড ঘাট যেখানে শ্রীকৃষ্ণ তার মা যশোদাকে মুখের ভেতরে পুরো ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। এই ঘটনা আপনাদের প্রত্যেকেরই জানা, তাই আর নতুন করে এই গল্প আর বললাম না। তবে একটা প্রশ্ন আমার অবশ্যই সবসময় মনের মধ্যে রয়ে গেল, তা হলো এই একটা জায়গায় শ্রীকৃষ্ণ মাটি খেতেন, আরেকটা জায়গায় শ্রীকৃষ্ণ খেলা করতেন, আরেকটা জায়গায় গিয়ে শ্রীকৃষ্ণ তার মা যশোদাকে ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন অত ছোট্টবেলায়। কিন্তু এই প্রত্যেকটা জায়গাটাই প্রায় 1 থেকে 2 কিলোমিটার 4 কিলোমিটার এত দূরে দূরে, কিন্তু অত ছোট্ট বয়সে শ্রীকৃষ্ণ এত দূরে দূরে কি করে আসলেন? এই প্রশ্নটা আমার মাথায় এখনো রইল। যদি আপনাদের মধ্যে কেউ এর সদুত্তর দিতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। যাই হোক, এই সমস্ত কিছু এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আমরা দেখার পরে এবার আমরা চলে যাব আজকের আগ্রার উদ্দেশ্যে। এই পুরোটা পরিক্রমা করতে আমাদের প্রায় সারাদিন সময় লেগে গেছিল। আমরা দুপুরবেলা একটুখানি লাঞ্চ করে নিয়েছিলাম একটি জায়গায়, তারপরে আমরা বাকি জায়গা সমস্ত কিছু ঘুরে আমরা একেবারে আগ্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্যে। আর যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি 100% প্রত্যেকের কমেন্ট উত্তর দিই, তাই আমাকে প্রশ্ন করতে একদম দ্বিধা করবেন না। আপনারা ভালো থাকবেন। রাধে রাধে।